আরহান। আরহানের সারা শব্দ পাওয়া গেল না, বোধহয় শুনতে পায়নি। তহিদ আবার ডাকলো, আরহান। আরহান নিরুত্তর। এবার তহিদ চিন্তিত হলো, মাথাটা আশ্রে এগিয়ে এসে আরহানের গা স্পর্শ করলো। আরহান চমকে উঠল, তখন তাকিয়ে তহিদকে দেখে বলল, তুই কিছু বলবি? তহিদ উত্তর দেয় না, চুপটি করে বসে খাটে। আরহানও শোয়া থেকে উঠে বসল, চোখ মুখ চেপে বলল, কিছু কি হয়েছে? শান্তর দৃষ্টি এলো তখন আরহান আর তহিদের দিকে। তহিদের সাথে তার কথা হয়েছে। শান্ত ও আরহানের জন্য চিন্তিত। আরহান বেশ বিস্মিত হলো, বলল, কি হলো, কথা বলিস না কেন? তহিদ মুখ খুলল, শান্ত স্বরে বলল, কি হচ্ছে তোর? আরহান অবাক না হয়ে পারে না, অদ্ভুত কণ্ঠে আওড়ায়, আমার কি হবে? বিতৃষ্ণা ধরল তহিদের, চোখ বুঝে আবার মেলে উত্তর দিল, কথা লুকাস না আরহান। আরহান কি বলবে বুঝতে পারছে না, তার কথা আটকে গেছে, তবুও শুধায়, আশ্চর্য, কি লুকাবো আমি? কিছু যে লুকাচ্ছিস তা কিন্তু বুঝতে পারছে। তেমন কোনো ব্যাপার নেই। আমাকে বোকা মনে হয়? সত্যি তেমন কিছু নেই। তুই নিজেও জানিস তুই মিথ্যে বলছিস। আমি একটা নতুন বাসা দেখেছি, আগামী মাসে আমরা সেখানে যাব। এবার যেন আরো বিস্মিত হলো তহিদ, অবাক হয়ে বলল, নতুন বাসা মানে? আমি কিন্তু অবুঝের মতো কিছু বলিনি। হঠাৎ বাসা পাল্টাবো কেন? এমনি এক জায়গায় কতদিন থাকবো? বোকার মতো কথা বলিস না। আঙ্কেল তোর বিয়ে ঠিক করেছে তাই না? তহিদের বিস্ময়ে শেষ থাকে না। এ কথা আরহান জানলো কি করে? এটা সত্য, তহিদের বাবা চাচ্ছে তহিদের বিয়ে দিতে। ব্যাচেলার লাইফ আর কতকাল চলবে? এখন তো তহিদ শিক্ষকতাও করছে। কয়েকদিন আগেই তহিদের বাবা ফোন করে বলেছেন তহিদের শিক্ষকতা নিয়ে তার কোনো সমস্যা নেই। এবার অন্তত ছেলেটা যেন বিয়ে করে। তার একটা ইচ্ছে হলো ছেলেটা যেন তার পছন্দের একটা মেয়েকে বিয়ে করে। প্রতি উত্তরে তহিদ জানিয়েছে সে এখন বিয়ে করবে না। আরহান বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই জানলে কি করে? আঙ্কেল ফোন করেছিল। কিন্তু তার সাথে বাড়িটা বদলানোর কি আছে? আরহান বিছানা থেকে নামলো, দেয়াল ঘড়িটা দেখে বলল, তোর দেরি হচ্ছে, যা। কিন্তু আরহান, এ বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। আরহান ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, পিছনে তহিদ বিস্ময় নিয়ে বসে। শান্ত এগিয়ে এলো তখন, প্রশ্ন করল, কি বলবো? অতিথি নিবাস ছাড়তে চাইছে। কেন? জানি না। তহিদের হাত ইশারার উত্তর। চিরসেনা ভার্সিটিটা আজ বড্ড অচেনা ঠেকছে। বহুদিন পর ফাবিহা ভার্সিটির মাঠে পা রেখেছে। তার বন্ধু বান্ধবরাও বোধহয় তাকে হীন সময় কাটানো শিখে গেছে। তপ্ত নিঃশ্বাস ছাড়ল ফাবিহা, একটু একটু করে এগিয়ে যাচ্ছিল নিজের ডিপার্টমেন্টের দিকে। ফাবিহা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। হঠাৎ পিছন থেকে কে যেন ডাকলো, পুরুষ কণ্ঠ। সে বলল, ফাবিহা। ফাবিহা দাঁড়িয়ে পড়ল, পিছনে ফিরতেই দেখলো তার ক্লাসমেট সোহান দাঁড়িয়ে। ছেলেটা ফাবিহাকে পছন্দ করে ফার্স্ট ইয়ার থেকে, এখন থার্ড ইয়ার চলছে। এখনও পছন্দ করে, কিন্তু ফাবিহার তাকে ভালো লাগে না। কি অদ্ভুত না, এমন কত শত মানুষ ফাবিহার প্রেমে পড়েছে, অথচ ফাবিহা মনে মনে আওড়ায়, এই জীবনে বহু মানুষ প্রেমে পড়লো আমার, অথচ প্রেমে পড়লো না সে যার প্রেমে পড়লাম আমি। সোহান এগিয়ে আসলো, মিষ্টি মুখে জানালো, এতদিন কোথায় ছিলে? একটু অসুস্থ ছিলাম। ও, ক্লাসে যাচ্ছ তো? হুম। চলো একসাথে যাই। ফাবিহার দ্বিধাহীন উত্তর। আচ্ছা। হাঁটা ধরল দুজন। সোহেল ছেলেটা ফাবিহাকে প্রপোজ করেছিল মেসেজের মাধ্যমে। ফাবিহা দুদিন পর জানায় সে সোহানের প্রতি সেই ধরনের কোনো কিছু অনুভব করে না। সোহানও মেনে নেয় সে দূর থেকেই ফাবিহাকে পছন্দ করে, কখনোই উত্ত্যক্ত করে না। তবে ফাবিহার সোহানের চোখ দেখে সে বুঝে ছেলেটা এখনও তাকে পছন্দ করে। দুনিয়ার নিয়ম বড় অদ্ভুত। যাদের পছন্দ করি তারা ভালোবাসে না, আবার যাদের প্রতি কোনোরূপ অনুভূতি কাজ করে না তারা ভালোবেসে বসে থাকে। ভাবছি আজ নিখোঁজ হব, দূর সীমানায় মন হারাবো। কি অদ্ভুত কথা না? মাঝে মাঝে আমার বড্ড নিখোঁজ হতে ইচ্ছে করে। দূরে কোথাও নিখোঁজ হব, কেউ খোঁজ পাবে না, জানবে না আমি কোথায়। আমার সাগর পার বড্ড পছন্দ। শহরতলির নির্ঘুম রাস্তা, পাহাড়ের উঁচু জমি, ল্যাম্পপোস্টের ভিড়ে চুপচাপ বসে থাকা, আকাশ পানে তাকিয়ে চন্দ্র দেখা, এগুলোর শখ আমার বহুকালের। কান থেকে হেডফোন সরিয়ে ফেললো আরহান। এরপরে গান শোনা গেল। মেয়ে, তুমি কি দুঃখ চেনো? চেনো না? আরহান দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার নিঃশ্বাস আটকে আসছে। আচমকা এমন কেন লাগছে বুঝতে পারছে না। পাশে থাকা পানির বোতলটা নিয়ে দ্রুত পানি খেলো। ততক্ষণে তার দিকে ছুটে এসেছে স্টুডিওর একটা ছেলে, নাম শফিন। সে আতঙ্কিত স্বরে বলল, আপনি ঠিক আছেন তো ভাই?
আরহান কিছু সময় চুপচাপ থেকে জানালো। তুমি যাও। ছেলেটা গেল না। 5 মিনিটের মাথায় আরহান স্বাভাবিক হলো। এরপর বলল, এবার যাও, আমি ঠিক আছি। মাথাটা আচমকা চক্কর মেরেছে। ডাক্তার ডাকবো ভাই? না, আমি ঠিক আছি। ছেলেটা চলে গেল। গানটা ততক্ষণে থেমেছে। আরহানের কল আসা শুরু হয়েছে। আরহান নিজেকে স্বাভাবিক করে চেয়ারে বসলো। কানে হেডফোন গুজিয়ে কলটা ধরে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল। আসসালামু আলাইকুম। কে বলছেন? কোথা থেকে বলছেন? রাত তখন 8টা। সোফায় বসে টিভি দেখছিলেন মাসুদ উদ্দিন। সেই মুহূর্তে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। মাসুদ উদ্দিন রাহেলাকে ডাকলেন এবং বললেন দরজাটা খুলতে। রাহেলাও বিনা বাক্যে এগিয়ে গেল, দরজাটা খুলল। দেখল আরহান দাঁড়িয়ে। রাহেলা একগাল হেসে বলল, ভাইজান ভালো আছেন? আরহান জানাই, তুমি কেমন আছো? জি ভালা। মাসুদ আঙ্কেল আছেন ঘরে? জি। এর মধ্যে মাসুদ উদ্দিন আওয়াজ করে বললেন, কি এসেছে রাহেলা? রাহেলার তৎক্ষণাৎ উত্তর, আরহান ভাইজানে। আরহান ভিতরে ঢুকলো। যেতে যেতে বলল, আপনার সাথে কিছু কথা ছিল আঙ্কেল। মাসুদ উদ্দিন টিভিটা বন্ধ করে উঠে দাঁড়ালেন। আরহানকে ধরে বসালেন সোফায়। বললেন, বসো, কি খাবে বলো। আমি কিছু খাবো না আঙ্কেল। চুপ করো রাহেলা, যা চা বিস্কুট নিয়ে আয়। রাহেলা দৌড়ে গেল। আরহান এসেছে শুনতে পেয়ে দূর থেকে আড়ালে দাঁড়িয়েছে ফাবিহা। তার বুক ধকধক করছে। মনে হচ্ছে কত বছর পর যেন আরহানকে দেখছে। আরহান মুখ খুলল, মাথা নুইয়ে বলল, আমি সত্যিই কিছু খাবো না আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আরহান কিছু সময় নিয়ে বলল, আমরা অতিথি নিবাসটা ছাড়তে চাচ্ছি আঙ্কেল। মানে? বাসা ছাড়বো। হঠাৎ বিশেষ কারণ আছে নাকি? অতিথি নিবাসটা তোমাদের ভালো লাগছে না? না না, তেমন কোনো ব্যাপার নেই। তাহলে? তৌহিদের বিয়ে ঠিক হয়েছে। শান্ত তার গ্রামের বাড়ি থাকবে বলে ভাবছে। আমাকে স্টুডিও থেকে একটা বাড়ি দেয়া হচ্ছে। ওই স্টুডিওর মালিক দেশে থাকবেন না, তাই আমাদের কয়েকজনকে বাড়িতে রাখতে চাইছে। বুঝতে পেরেছি, ব্যাচেলার জীবন থেকে বিদায় নিচ্ছ তোমরা, তাই তো? হ্যাঁ, তেমনটাই। মাসুদ উদ্দিন কিছু সময় ভেবে বললেন, ঠিক আছে, কবে যাচ্ছ? সামনের মাসের 1 তারিখ। আজ কত তারিখ? আঙ্কেল 20। আর 10 দিন আসো। জি ঠিক আছে। মাসুদ উদ্দিনের চোখ ভিজে এলো। আরহান বলল, আপনাদের কথা খুব মনে পড়বে স্যার। মাসুদ উদ্দিন তার চোখ মুছে জানালেন, আমাদেরও। আরহান উঠে দাঁড়ালো। রাহেলা তখন চা বিস্কুট নিয়ে কেবল এসেছে। আরহান বলল, আজ খেতে ইচ্ছে করছে না, অন্যদিন খাবো। চলে গেল আরহান। অন্যদিকে দূরে দাঁড়ানো ফাবিহার সবটা কেমন ফাঁকা ফাঁকা লাগলো। তার জন্যই আরহান চলে যেতে চাইছে, অতিথি নিবাস ছাড়তে চাইছে। ফাবিহা হঠাৎই আড়াল থেকে বেরিয়ে এসে চলে গেল বাহিরের দিকে। মায়াকুঞ্জের সিঁড়ি পেরিয়ে কেবল মাত্র হেঁটে যাচ্ছিল আরহান। সেই মুহূর্তেই তাকে ডাকলো ফাবিহা। বলল, দাঁড়ান আরহান। আরহান দাঁড়িয়ে পড়ল। ফাবিহা এগিয়ে এসে বলল, আপনি আমার জন্য এই বাড়িটা ছাড়ছেন তাই না? না, আপনার জন্য কেন ছাড়তে যাব? মিথ্যে বলবেন না। এটাই সত্য। আমি তো আপনাকে জ্বালাতন করছি না, তবু কেন এমন করছেন? বিষয়টা তেমন নয়। তাহলে কেমন, বুঝিয়ে বলুন। আমি তো শিক্ষক নই যে বুঝিয়ে বলবো। কথা ঘুরাবেন না। আমার অস্বস্তি হয়। আমি তো আপনার সামনে যাই না। তবুও আমার খারাপ লাগে। আপনি খুব খারাপ আরহান। কথাটা শুনে কেমন ঠেকলো আরহানের। এই কথাটা এর আগেও শুনেছে সে। স্টুডিওতে কেউ একজন কল করে এই কথাটা বলেছিল তাকে। তবে কি সেই মানুষটা ফাবিহা ছিল? ফাবিহার শক্ত মন আচমকা ভেঙে গেল। তার চোখ বেয়ে পানি পড়ছে। আরহান এমনটা কেন করলো তার সাথে? আরহান বলল, আপনি কাঁদবেন না প্লিজ। এমনটা কেন করলেন আপনি? কতকাল আর ব্যাচেলর জীবনে থাকবো বলুন? আমাকে কি সত্যি ভালোবাসা যায় না আরহান? অসহায়ত্বের কণ্ঠ ফাবিহা। তার বুক ব্যথা করছে, এত কষ্ট হচ্ছে যা বোঝানো যাচ্ছে না। আরহানের সাবলীল উত্তর, আপনাকে তো বলেছি ভালোবাসার জন্য একটা মানুষের মধ্যে বিশেষ গুণ থাকার প্রয়োজন, যেটা আমার নেই। অদ্ভুত কথা বলবেন না। আপনি বাড়ি যান, আপনি আমার চেয়েও ভালো কাউকে ডিজার্ভ করেন। আরহান আর কথা বাড়ালো না, চলে গেল অতিথি নিবাসের দিকে। ঘুরেও তাকালো না সে। আর ফাবিহা দিক বিদিক হারিয়ে ছুটে গেল নিজের ঘরে। তোকে ফাবিহা ভালোবাসে আরহান? ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতেই তহিদের এমন প্রশ্নে থমকে গেল আরহান। কিছু বলবে তার আগেই তহিদ বলল,
অবশ্যই বানিয়ে বানিয়ে মিথ্যে বলবি না, যেমনটা মাসুদ আঙ্কেলকে বলে এসছিস। এবার যেন আরো চমকে উঠল আরহান। এসব কথা তৌহিদ জানলো কি করে? আরহান বিস্ময়কর চাহনি নিয়ে তাকায় তৌহিদের দিকে। তৌহিদ বলল, কি করে জানলাম সেটা পরে বলছে, আগে বল ফাবিহার জন্য তাহলে বাড়ি ছাড়তে চাচ্ছিস? মাথা নাড়ালো আরহান, যার অর্থ হ্যাঁ। তৌহিদ কিছু সময় চুপ করে রইল। আরহান সরে যেতে লাগলো। আচমকাই প্রশ্ন করলো তৌহিদ, তুইও ফাবিহাকে ভালোবাসিস তাই না? আরহানের পা থেমে গেল, তবে উত্তর দিল না। তৌহিদ এগিয়ে এলো। আরহান মাথা নিচু করে দাঁড়িয়ে। তৌহিদ বলল, উত্তর দে, বাসিস ভালো? আরহান উত্তর দেয় না, মাথা নিচু করেই রয়। তৌহিদ বিতৃষ্ণা ভরা কণ্ঠে আওড়ায়, কথা বল আরহান। এবার আরহান তাকায় তৌহিদের দিকে। তার চোখ বিষণ্ণ, চোখের পাতায় অশ্রু। তৌহিদ থমকে যায়, বোধহয় বুঝতে পারে, বলে, ভালো যখন বাসিস তাহলে ফিরে দিলি কেন? আরহানের নিষ্পলক চাহনি, থমথমে কণ্ঠস্বর, সে শুধায়, ভেবেছিলাম নিজেকে সামলে নিতে পারবো, পরে দেখি ভিতরটা ছারখার হয়ে যায়। ডাইনিং টেবিলে তখন পিনপতন নীরবতা। কাঁটা চামচের শব্দ শোনা যাচ্ছে ঘন ঘন। অরিন দেখে যাচ্ছে তার মা বাবাকে। কথা হচ্ছে সে কিছু বলবে। তার কথাগুলো তার মা বাবা কিভাবে নেবে সে জানে না, তবুও সে বলবে। অরিন দ্বিধাহীন বলল, বাবা। অরিনের বাবা আবুল হোসেন ঘুরে তাকালেন, বললেন, এসব কি বলছো তুমি? আর কিছু বলার আছে? অরিন সরাসরি বলে দিল। আমি একটা ছেলেকে ভালোবাসি, বিয়ে করতে চাই। মুহূর্তের মধ্যেই চারপাশ কেমন যেন করে উঠল। অরিনের মায়ের গলায় খাবার আটকে গেল। তিনি কাঁদতে শুরু করলেন। আবুল হোসেন বললেন, এসব তুমি কি বলছো? না, বোঝার মতো তো কিছু বলিনি বাবা। তুমি আর মাও তো ভালোবেসে বিয়ে করেছিলে। আবুল হোসেন দমে গেলেন। কি বলবেন বুঝতে পারছেন না। কিছু সময় চুপচাপ থেকে বললেন, ছেলেটা কি করে? জানি না। জানো না? না, কখনো জিজ্ঞেস করা হয়নি। বাড়ি কোথায়? কোথায় যেন বলেছিলে, মনে পড়ছে না। তোমার মেয়ে কথা শুনছো সাথী? সাথী বেগম কিছু বললেন না। আবুল হোসেন আবার বললেন, ছেলেটার নাম কি? নাম বলো। তোমরা চেনো বাবা, আহির ভাইয়া, বিয়ের সময় দেখা হয়েছিল। নাম বলো। শান্ত। এবার যেন আরো বিস্মিত হলেন আবুল হোসেন আর সাথী বেগম। সাথী বেগম বললেন, তুমি যাকে মনে করছো। আবুল হোসেন রেগে গেলেন, জানালেন, ওই যে 3টা ব্যাচেলার ছেলে, তার মধ্যে যে ছেলেটা কথা বলতে পারে না, তুমি তার কথা বলছো? এই তো মনে পড়েছে। তোমার মাথা ঠিক আছে? আমাকে দেখে কি মনে হয় আমার মাথা খারাপ হয়েছে? ছেলেটাও ভালোবাসে তোমায়? আমি এখনো কিছু বলিনি। সাথী, তোমার মেয়ের মাথা সত্যিই খারাপ হয়ে গেছে। দেখো বাবা, তুমি কিন্তু আমায় চেনো। দরকার পড়লে ওই ছেলেকে তুলে নিয়ে এসে বিয়ে করে ফেলবো, যেভাবে তুমি মাকে করেছিল। কাশি উঠে গেল আবুল হোসেনের। এই মেয়ে পুরোপুরি তার মতো হয়েছে। সাথী বেগমের দিকে কড়া দৃষ্টি নিয়ে তাকালেন আবুল হোসেন। এই তুলে নিয়ে আসার ব্যাপারও মেয়েকে জানানো লাগে? সে কি জানে না তার মেয়েটা কেমন? জনসম্মুখেও এই কথা বলতে তার দ্বিধা কাজ করবে না। সাথী বেগম স্বামীর দৃষ্টি দেখে বুঝতে পেরে মৃদু হাসলেন। অরিন বলল, দেখো বাবা, আমি এক কথার মানুষ। জীবনে কোনো ছেলেকে ভালোবাসিনি, কিন্তু ওই চশমিশকে কি দেখে ভালোবেসে ফেললাম বুঝতে পারছি না। ওই শ্যামরারে আমার চাই। ভদ্রভাবে কথা বলো অরিন। দেখো বাবা, তুমি জানো আমি যথেষ্ট অভদ্র। আহির ভাইয়ার বিয়ের সময়ও তুমি আমাকে বলেছিলে আমি যেন ভদ্রভাবে থাকি। আমি থেকেছি। আমি আত্মেও কেমন চরিত্রের কেউ বুঝতে দেইনি, তাই আর ভদ্র হতে বলবে না। ভদ্র হওয়ার চক্করে বিনা দোষে শান্তর গালে থাপ্পড় মেরেছিলাম। যদিও মেরেছিলাম বলেই হয়তো আজ তার প্রেমে হাবুডুবু খাচ্ছি। তোমার কি লজ্জা করছে না বাবার সামনে এইভাবে কথা বলতে? ওহ বাবা, ওসব বাদ দাও। বিয়ে কবে করব সেটা বলো। কোনো বোবা ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দেব না। কেন দেবে না? ওই ছেলেটা কথা বলতে পারে না, আমি সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো? দরকার পড়লে মুখে মাস্ক পরে ঘুরবো। অরিন, যে বাবা নিজের বউকে তুলে নিয়ে এসে বিয়ে করতে পারে সে নাকি সমাজের ভয় দেখাচ্ছে। আবারও দমে গেলেন আবুল হোসেন। অসহায় কণ্ঠে আওড়ালেন। অরিনের সাবলীল উত্তর, বাক শক্তিহীন হলেও শান্ত মানুষটা খুব ভালো। ফাবিহার সাথে আমার যেদিন প্রথম দেখা হয়েছিল, তপ্ত দুপুরের ঘর্মাক্ত মুখশ্রীর সঙ্গে
আমি সেদিনই ওর প্রেমে পড়ে যাই। আমি কিছুতেই সেটা বুঝতে দেইনি, আজও না, কারণ আমি শুরু থেকেই জানতাম ফাবিয়াকে দেখার আগেই সে আমার জন্য নিষিদ্ধ। কি ব্যাপার আহান, কেমন আছো তুমি? স্যারের কথায় আরহান বিস্মিত হয়ে বলল। আপনি আমায় চিনেছেন স্যার? তিনি হেসে জানালেন, তোমাকে আমি ভুলিনি। আসো চায়ের দোকানে বসি। মোড়ের দোকানেই চা খেতে বসলো। প্রায় মিনিট 20 সময় ছিল। মাসুদ স্যার জিজ্ঞেস করলেন, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কিন্তু কি হয়েছে? শুরুতে বলতে চাইনি, পরবর্তীতে স্যার জোর করায় বলে ফেলে সবটা। স্যার ওকে বুঝলেন এবং ভেবে বললেন, তোমার সমস্যার সমাধান আমি করতে পারি। আমার নিজেরও একটা বাড়ি আছে, তার নাম অতিথি নিবাস। তুমি চাইলে তোমার বন্ধুদের নিয়ে সেখানে উঠতে পারো। ধন্যবাদ স্যার। এরপরে স্যার আকার ইঙ্গিতে বোঝালেন, আমি তোমাকে বিশ্বাস করেছি আরহান। আশা রাখি তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে। বাড়িতে আমারও একটা যুবতী মেয়ে আছে। এক্ষেত্রে আপনি ভরসা রাখতে পারেন স্যার। আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার সম্মানহানি হয়। অথচ সেই কথার ফাটল ধরেছিল প্রথম দিনই। আরহান ভেবেছিল মায়া কাটিয়ে উঠতে পারবে, কিন্তু ফাবিহাও ওকে ভালোবেসে ফেলবে, এটা আরহান বুঝতে পারেনি। বলল, আমার কষ্ট হচ্ছে তৌহিদ, আমার কষ্ট হচ্ছে। বলতে বলতে আর্তনাদে ফেটে পড়ল আরহান। তৌহিদ তাকে জড়িয়ে ধরল, বলল, মন খারাপ করিস না দোস্ত, দেখবি সব ঠিক হয়ে গেছে। এক্ষেত্রে আমি কোনো ঠিক চাই না, তাই আমি দূরে সরে যেতে চাচ্ছি। তোরাও যাবি তো আমার সঙ্গে? মাথা নাড়ায় তৌহিদ, যার অর্থ যাবে। মেঝেতে বসে কথা বলছিল দুজন। হঠাৎই দরজায় কারো পায়ের ধ্বনি পেতেই নিজেদের স্বাভাবিক করার চেষ্টা করলো তৌহিদ আর আরহান। সামনে তাকিয়ে দেখলো শান্ত দাঁড়িয়ে। শান্ত একটু বেরিয়েছিল। তৌহিদ আর আরহানের অস্বাভাবিক হাবভাব দেখে সে দ্রুত এগিয়ে আসলো। চিন্তিত স্বরে হাত ইশারায় বোঝালো, কি হয়েছে? শান্তর থেকে লুকানোর মতো কিছু নেই। অতঃপর তৌহিদ আকার ইঙ্গিতে শান্তকে বুঝিয়ে দিল সবটা। কথা শুনে শান্তও জড়িয়ে ধরলো আরহানকে। জাতীয় দুটো শব্দ করলো। তাতেই আরহান বুঝলো শান্ত তাকে বলছে, সব ঠিক হয়ে যাবে, আমরা রাজি তো? মাঝরাতে পড়ার টেবিলে বসে বই পড়ছিল মোহনা। এমন সময় তার কক্ষের কপাট আঘাত হানলেন তার বাবা। মৌ, ঘুমিয়েছিস? মোহনার বাবা মোহনাকে মো বলে ডাকে। মোহনা জেগে থাকায় উত্তর দিল, না বাবা। মোহনার বাবা ভেতরে ঢুকলেন, বললেন, এখনো ঘুমাসনি? ঘুম আসে না বাবা। কেন? জানি না। তাই পড়তে বসেছিলি? হ্যাঁ তেমনটাই। বাইরে যাবি? শীত পড়ছে না বাবা? তাতে কি চাদর মুড়ি দিয়ে চল, চা খেয়ে আসি। এত রাতে চায়ের দোকান খোলা থাকবে? না থাকলে বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব। হাসলো মোহনা, বলল, তুমি কিছু বলতে চাও তাই তো বাবা? মৃদু হাসলেন মোহনার বাবা। জানতেন মেয়েটা বুঝে যাবে। মোহনা আর বসে রইল না, উঠে দাঁড়ালো, বলল, আচ্ছা চলো। তুই চাদর মুড়ি দিয়ে আয়, আমি চায়ের ব্যবস্থা করছি। আহ বাবা, মোড়ের মাথার দোকানটা খোলা থাকতে পারে, চলো। আচ্ছা আয়, চুপি চুপি আসিস, তোর মা দেখলে যেতে দিবে না। ঠিক আছে। মোহনার বাবা চলে গেলেন। তিনি একটু পাগলাটে ধরনের মানুষ, মেয়েদের সাথে সবসময় ফ্রি। আহিরের ব্যাপারটা তাকেই প্রথম উর্মি বলেছিল, ছেলেটা ভালো, বংশও ভালো, তাই আর দ্বিধা করেননি। জোনাক রাত্র, শহরের পরিবেশে খুব একটা জোনাকি পোকার আগমন দেখা যায় না, কিন্তু আজ দেখা যাচ্ছে। কোথা থেকে এলো কে জানে। মোহনা মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে বলল, দেখো বাবা কি সুন্দর। মোহনার বাবা দেখলেন এক ঝাঁক জোনাক পোকা বাড়ির উঠোনের বেল গাছটা ঝিকে ধরেছে। অদ্ভুত ব্যাপার, এসব আসলো কোথা থেকে? তবে ভালো লাগছে, বাড়ির উঠোনটা কি সুন্দর আলোকিত হয়ে আছে। শহরের রাস্তা তখন প্রায় জনমানব শূন্য। খানিকটা শীত শীত পড়েছে। নভেম্বরের শেষ দিক চলছে। আগামীতেই কঠিন শীত এলো বলে মোহনা আর তার বাবা বেরিয়ে এলেন রাস্তায়। মোহনা বলল, কি বলবে বলে ফেলো বাবা। মোহনার বাবা বললেন না, তবে জানালেন, যা খেতে খেতে বল। তুমিও না বাবা, খুবই পাগলাটে ধরনের মানুষ। উত্তরে হাসলেন মোহনার বাবা। চায়ের দোকান খোলাই ছিল, এটা অনেক রাত অবধি খোলা থাকে। বাপ ছেলে করে। বাবা অনেক রাত অবধি থাকে আর সকালে ছেলে বসে। মোহনার বাবা ভিতরে ঢুকেই 2 কাপ চায়ের অর্ডার দিলেন, সঙ্গে বসলেন সামনের বেঞ্চিতে। মিনিট 5 পরই চা দেয়া হলো। মোহনা চায়ে চুমুক দিতে দিতে বলল, এবার বলেও বাবা, কি বলবে? মোহনার বাবা কিছুক্ষণ সময় নিলেন, এরপর বললেন, তোর বিয়ে দিতে চাচ্ছি। রাতটা নির্ঘুম।
গায়ে জড়ানো কালো চাদরটা ভেদ করে শরীরে বাতাস ঢুকলো। মোহনা খানিকটা কেঁপে কেঁপে উঠল তাতে। চায়ের কাপে আবারও চুমুক দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, হঠাৎ বিয়ে? ভালো একটা ছেলে পেয়েছি, তাই আর কি। আবার বিয়ে দিয়েছ? বছরও তো গেল না বাবা। অবশ্য বছর তো রাখো, 6 মাসই তো হলো না। এর মধ্যে আমার বিয়ে দিতে চাইছো? বিষয়টা তেমন না, ছেলেটাকে আমার খুব পছন্দ। বিয়ে দেব বলতে সোরা কাবিন করে রাখবো, তোর পড়াশোনা শেষ হইলে উঠিয়ে দেব। খুব বেশি তাড়াহুড়ো হচ্ছে না? তোর কি কোনো পছন্দ আছে? পুরনো ঘায়ে খানিকটা হলেও জ্বালা পোড়া হলো মোহনার। চোখ মুখ শক্ত করে বলল, না বাবা, তেমন কেউ নেই। তাহলে সমস্যা কোথায়? মোহনা চুপ করে রইল, উত্তর দিল না। চায়ের কাপ খালি হলো। মোহনার বাবা এগিয়ে গিয়ে চায়ের দামটা মিটালেন, সঙ্গে একটা ললিপপ কিনে মোহনার হাতে দিলেন। মোহনাও দিল। তার ললিপপ খুব পছন্দ, বিশেষ করে হাঁটতে হাঁটতে। চায়ের দোকান ছেড়ে মোহনা আর তার বাবা নামলো রাস্তায়। হাঁটতে হাঁটতে বললেন মোহনার বাবা, দেখমা, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন বিয়ে করে পরের বাড়িতেও যেতেই হবে। ছেলেটা খুব ভালো, দেখবি তুই খুব সুখে থাকবি। মোহনা ললিপপের কাগজটা খুলে মুখে পুরল। চাদরটা আরেকটু শক্ত করে পৃষ্ঠে ধরলো গায়ে। মোহনার বাবা সারা রাস্তায় অচেনা সেই ছেলের প্রশংসা করেই গেলেন, আর মোহনা নীরব দর্শকের মতো শুনেই গেল, কোনো কথা বলল না। সময়ের চাকা কোথা থেকে কোথায় যে চলে যায় বোঝা যায় না। দেখতে দেখতে কিভাবে যে নভেম্বর মাসটা পেরিয়ে গেল ধরা গেল না। এখন পৃথিবীতে ডিসেম্বর শুরু। শীতের তীব্র বাতাস প্রকৃতি ছুঁয়ে দিচ্ছে, জানান দিচ্ছে তীক্ষ্ণ শীত এসে গেল। তখন ভোর, কুয়াশায় মোড়ানো সুন্দর প্রকৃতি। অতিথি নিবাসের কোলেও আজ কুয়াশা জন্মেছে। শীতের ছোঁয়ায় শরীরটা খানিকটা কাঁপে। আরহান দাঁড়িয়ে আছে অতিথি নিবাসের ছোট্ট কপারটার সামনে। গায়ে জড়ানো ফুল হাতার টি শার্ট, কালো প্যান্ট, চুলগুলো বেশ অগোছালো, আর হাতে চায়ের কাপ, ধোয়া উঠছে তাতে। মারের ভিতর তহিদার শান্ত ঘুমোচ্ছে, তার চোখে ঘুম নেই। সারা রাত নির্ঘুম খাটিয়ে এখন দাঁড়ালো দুয়ারে। সমস্ত বাড়িটাই নিরিবিলি। ওই তো ফাবিহার কক্ষের বারান্দাটা আবছাবছে দেখা যায়, ছাদটাও কেমন শিশিরে ভিজে একাকার। আরহান লম্বা একটা শ্বাস ফেলল, চায়ের কাপে চুমুক দিল নিমিষেই। নিস্তব্ধ এই শীত সকালে গরম গরম চাটা বেজায় খারাপ লাগছে না, তবুও মন তো বিষণ্ণ। এই তো আর মাত্র কয়েকটা ঘন্টা, এরপরে আরহান তহিদার শান্ত পাড়ি দিবে অন্য কোনো গন্তব্যে, অন্য কোনো এলাকায়, অন্য কোনো পরিবেশে। জীবনটা বোধহয় টানা পোড়াতেই চলে যাবে। কখনো কি সে এক স্থানে থামবে না? যদিও আরহান থামতে চায় না, সে ছুটবে, শুধুই ছুটবে। জীবন মানেই তো ছুটা, সেই শুরু থেকেই ছুটছে, থামাথামি নেই। ছোটার প্রথম শুরুটা ছিল গ্রাম ছাড়া, মায়ের কোল ছাড়া, বাবার ধমক ছাড়া। আজকাল আর বাবা তেমন রাগারাগি করেন না। এই যে এবার গেল সে কি আপ্যায়ন। বাজারে সবচেয়ে বড় মাছটা আমার, মুরগির রানটা আমার, পছন্দের সকল খাবার আমার, মায়ের আদর, জিনিসগুলো কত সুন্দর। তবুও মাঝে মাঝে পুরোনো আমিতে ফিরে যেতে ইচ্ছে করে, কিন্তু ফেরা আর হয় না, সম্ভবও নয়। আমরা প্রতিদিনই নতুন নতুন রূপে জন্ম নিই। এই যে আজকের আমি, আবার কালকের আমি ভিন্ন, পরশুর আমি আর একটু ব্যতিক্রম। এভাবে মানুষ ধীরে ধীরে বদলায়। কখন যে অনেকটা বদলে যায় টেরও পাওয়া যায় না। দেখা যায় আজ যা ভালো হবে কাল তা ভালো লাগে না। সময়ের সাথে সাথে বয়স বাড়ে, পরিস্থিতি পাল্টায়, শারীরিক গঠন পর্যন্ত বদলায়। জীবন কি অদ্ভুত, তাই না? এই ভোরবেলায় এখানে দাঁড়িয়ে কি করছো আরহান? আকস্মিক কারো কণ্ঠ শুনে নিজের সকল ভাবনা ছেড়ে বের হলো আরহান। সামনে তাকিয়ে দেখলো মাসুদ আঙ্কেল দাঁড়িয়ে। আরহান চায়ের কাপ হাতে এগিয়ে গেল, সাবলীর কণ্ঠে জানালো, তেমন কিছু না আঙ্কেল, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। ও আচ্ছা। জি, তা আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু হাঁটতে বের হলাম। আমার আবার সকালে ঘুম থেকে উঠতেই হাঁটতে না পারলে ভালো লাগে না। ও আচ্ছা। তা যাবে নাকি হাঁটতে? ইচ্ছে করছে না। ঠিক আছে, থাকো তাহলে। মাসুদ উদ্দিন চলে গেলেন। আরহান খানিকক্ষণ তার যাওয়ার পানে তাকিয়ে থেকে চলে গেল ভিতরে। দূর থেকে তাকে লক্ষ্য করলো ফাবিহা। মেয়েটাও যে সারা রাত ঘুমায়নি, মাত্রই দাঁড়িয়েছিল বারান্দায়। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা ছাড়িয়ে। অতঃপর সকল মায়া ত্যাগ করে নিজেদের জিনিসপত্র গুছিয়ে অতিথি নিবাসের বাহিরে দাঁড়িয়ে আছে তহিদ, শান্ত আর আরহান। এই তো মাত্র কয়টা মাস এখানে ছিল, এতেই কেমন মায়া ধরে গেল সমস্ত বাড়িটার উপর, বাড়ির ভিতর লুকিয়ে থাকা মানুষগুলোর উপর।
শান্তর কেন যেন খুব কষ্ট হচ্ছে। কষ্টটা বাড়ি ছাড়ার নয়, কষ্টটা হলো দুটো মানুষ একে অপরকে ভালোবাসার পরও তাদের মধ্যে বিচ্ছেদের গন্ধ চলছে বলে। মায়া কুঞ্জের কপাটের মুখে দাঁড়িয়ে আছে মাসুদ উদ্দিন, রিনা বেগম, উর্মি এবং রাহেলা। আহির অফিসে যাওয়াই থাকতে পারেনি। ফাবিহাও আছে, তবে সবার থেকে দূরে দাঁড়ানো। শান্ত, তৌহিদ, আরহান তিনজনই একসঙ্গে এগিয়ে আসলো সবার সামনে। অতিথি নিবাসে তালা লাগানো শেষ। আরহানি তালাটা লাগালো। প্রথম দিন খুলেও ছিল সে, আর আজ বন্ধটাও করলো সে। আরহান সর্বপ্রথম এগিয়ে যায় মাসুদ উদ্দিনের দিকে। অতিথি নিবাসের চাবিটা এগিয়ে দিয়ে বলে, আপনার সম্পদ স্যার, খুব সুন্দর ছিল। কতটুকু যত্নে রাখতে পেরেছি জানা নেই, তবে চেষ্টা করেছি। উত্তরে মৃদু হাসলেন মাসুদ উদ্দিন। চাবিটা হাতে নিয়ে আরহানের মাথায় হাত বুলালেন, বললেন, সবসময় ভালো থেকো তোমরা। আরহানের পর তৌহিদ। শান্ত এগিয়ে গেল। তৌহিদ বলল, আমার দ্বারা যদি কখনো কোনো ভুল হয়ে থাকে তবে আমাদের ক্ষমা করবেন স্যার। আমরা চেষ্টা করেছি যাতে কোনোরূপ ভুল না হয়, তবু অজান্তে যদি কিছু ঘটে থাকে মাফ করে দিবেন। শক্তপোক্ত মাসুদ উদ্দিনের চোখ ভেসে উঠল। ছেলে তিনটে কখন এত আপন হয়ে উঠল বুঝতেই পারলেন না। নিজেকে সংযত করে দুহাত দিয়ে তৌহিদ আর শান্তর মাথায় হাত বুলালেন, বললেন, ভালো থেকো, জীবনে অনেক উন্নতি করো তোমরা। শান্ত, তৌহিদ, আরহান এগিয়ে গেল রিনা বেগমের দিকে। তার চোখ দিয়ে ইতিমধ্যে পানি পড়ছে। আরহান খানিকটা হেসে বলল, আমরা যখন প্রথম এসেছিলাম আপনি তখন মাসুদ আঙ্কেলের ওপর অনেকটা রেগেছিলেন, তাই না আন্টি? রিনা বেগম কথা বললেন না। তৌহিদ বলে, আপনার রাগ করার জায়জ আছে আন্টি। আপনার বাড়িতে দুটো যুবতী মেয়ে আছে, আমরা তিনটে যুবক ছেলে। আমাদের বিশ্বাস করতে তো সময় লাগবে। আপনার জায়গায় আমরা থাকলেও আমাদেরও লাগতো। আপনার হাতের রান্না খুব মিস করবো আন্টি। রিনা বেগম এবার মুখ খুললেন, চোখের অশ্রু মুছে জানালেন, এতই যখন মিস করবে তাহলে যাচ্ছ কেন? প্রতি উত্তরে আরহান জানায়, আমরা নিরুপায় আন্টি। এবার আর তোমার বিয়ে করো, সুখের শান্তিতে থাকো, কেমন? উত্তরে লাজুক হাসলো সবাই। সবার মাঝে রিনা বেগম বেশি পছন্দ করতেন শান্তকে। তিনি শান্তর মাথায় হাত বুলিয়ে বললেন, সবসময় ভালো থাকো বাবা, তোমরাও ভালো থাকো। মাথা নাড়ালো তিনজনই। তৌহিদ এগিয়ে গেল রাহেলার দিকে, সেও কাঁদে। তৌহিদ ঠাট্টার স্বরে বলল, দেখলে তো রানা মণ্ডল, আমরা কিন্তু তোমার ডাইনি আপার দিকে নজর দেয়নি। রাহেলা কিছু বলল না, শুধু কাঁদলো। কিছু সময় পর জানালো, সব সময় ভালো থাকেন ভাইজান। উত্তরে হালকা হেসে রাহেলার মাথায় হাত স্পর্শ করল তৌহিদ। অবশেষে উর্মিকেও ভাবি বলে বিদায় জানালো তিনটে সুদর্শন যুবক, যাদেরকে প্রথম দিন রাহেলা তার ফাবিহা আপার জামাই ভেবেছিল। ফাবিহাকেও দূর থেকে বলল তারা, ভালো থাকবেন ফাবিহা। মৃদু আওয়াজের উত্তর ফাবিহার, আপনারাও। অতঃপর সকল মায়া, সকল ভিতরকার অনুভূতি, যন্ত্রণা সবটা দমিয়ে রেখেই অতিথি নিবাস মায়াকুঞ্জ ত্যাগ করল শান্ত, তৌহিদ আর আরহান। বাড়ির বড় গেটটা ভেদ করে সবাই বাহিরে বের হতেই ফাবিহা দৌড়ে ছুটে গেল তার ঘরে। শেষমেশ আরহান পেরিয়ে গেল তাকে ছেড়ে দূর সীমানায় যেতে। বড় নিষ্ঠুর আরহান, বড় নিষ্ঠুর তার মন, তার হৃদয়, নিষ্ঠুর সমস্ত মানুষটাই। কেঁদে উঠল ফাবিহা, মনে মনে বলল, আপনি খুব খারাপ আরহান, আপনি খুব খারাপ। বিশাল বড় বাড়ি, বাড়ির বড় নেম প্লেটে লেখা তৌহিদ ম্যানশন। মূলত বাড়িটা তৌহিদের বা তার বাবার। গাড়ি থেকে নেমেই বাড়িটা দেখতেই চমকে উঠল তৌহিদ। প্রশ্ন করল, আমরা এখানে কেন এলাম? আরহান নিশ্চুপে নামলো। শান্তও নামলো তার পিছু পিছু। এরই মধ্যে বাড়ির বিশাল কালো গেটটা খুলে গেল। গেটের বাহিরে তৌহিদের বাবা দাঁড়িয়ে। তিনি বললেন, চলে এসো, তোমাদের ঘর তৈরি। বেশ বিস্মিত ভরা চাহনি নিয়ে তাকিয়ে আছে তৌহিদ তার বাবার মুখমণ্ডলের দিকে। আরহান এগিয়ে গেল, সালাম দিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল? শুকনো হাসলেন তৌহিদের বাবা। আরহানের মাথায় হাত বুলিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? আমরাও ভালো। মিষ্টি হেসে জানালো আরহান। শান্ত দুপা ফেলে এগিয়ে গেল তৌহিদের বাবার সামনে। শান্তর সাথে একবার সাক্ষাৎ হয়েছিল তৌহিদের বাবার, তাও বেশ অনেকটা সময় আগে। একটু দাম্ভিকতায় ভরপুর ছিল মানুষটা, কিন্তু আজ কেমন যেন নরম নরম লাগছে। গায়ে জড়ানো সাদা পাঞ্জাবি পায়জামা, চোখ মুখেও খানিকটা বিষণ্ণতায় ভরা। শান্ত যে কথা বলতে পারে না এটা তৌহিদের বাবা জানেন, তাই তিনিই আগ বাড়িয়ে বললেন, ভালো আছো শান্ত? মানুষের ঠোঁট পড়া বা ঠোঁট নাড়ানো দেখে তাদের মুখের কথা বুঝতে পারাটা শিখছে শান্ত, যাতে করে সে একটু হলেও হাত ইশারা ছাড়াও মানুষের ভাষা বুঝতে পারে।
শান্ত কথাটা বুঝলো, মাথা নাড়িয়ে জানালো জি। পাল্টা আর কিছু বলা লাগলো না শান্তর। তার আগেই তৌহিদের বাবা বললেন। আমিও ভালো। তৌহিদ তখন স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার বাবা আর দুই বন্ধুর দিকে, তাদের কার্যকলাপ দেখছে। শেষবার পাল্টা আর কিছু বলা লাগলো না শান্তর। তার আগেই তৌহিদের বাবা বললেন। তৌহিদ তখন স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার বাবা আর দুই বন্ধুর দিকে, তাদের কার্যকলাপ দেখছে। শেষবার বাবার সাথে কবে সাক্ষাৎ হয়েছিল তৌহিদের মনে নেই। মাসে মাসে টাকা আর মাঝে মাঝে ফোন কল ছাড়া তেমন একটা সাক্ষাৎ ছিল না তাদের মাঝে। তৌহিদের বাবা একজন বিজনেস প্রেমিক মানুষ, জীবনভর শুধু টাকার পিছনে ছুটেছেন। তিনি চেয়েছিলেন তার ছেলেও তাই করুক, কিন্তু তৌহিদ তো ভিন্ন প্রকৃতির মানুষ। তার কাজ হবে সাধারণ, শিক্ষকতা খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ পেশা বলে মনে করে তৌহিদ। সে একটু একটু করে এগিয়ে গেল, ভিতরটা কেমন কেমন ঠেকছে। তৌহিদের বাবাও এগিয়ে এলেন, ঠোঁট ছোঁয়ানো তার মৃদু হাসি, চোখের পাতা খানিকটা ভিজে। তিনি এগিয়ে এলেন, মুখোমুখি দাঁড়িয়ে সর্বপ্রথম প্রশ্ন করলেন, কেমন আছো তুমি? তৌহিদের কণ্ঠনালী বোধহয় থেমে গেল, কথা বলা যাচ্ছে না। সে শুধু স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার বাবার দিকে। তৌহিদের বাবা গাল ধরল এবার। তৌহিদ চমকে উঠল খানিকটা, বলল, আপনি কেমন আছেন বাবা? কতগুলো দিন, কতগুলো মাস পর তৌহিদের মুখে বাবা ডাক শুনলেন, জাহিদ রহমান। চোখ ভিজে গেল তার। ছেলের সঙ্গে এত দূরত্ব, কোনো মতে অস্পষ্ট স্বরে আওড়ালেন, ভালো, খুব ভালো। ফাবিহাদের বাড়ির সামনে একটা বিশাল সাদা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো অরিন। তার চিন্তা ভাবনা হলো আজই শান্তকে তার ভিতরকার অনুভূতির কথা বলে যত দ্রুত সম্ভব বিয়েটা করে ফেলা। এই দূরত্ব আর ভালো লাগে না। ছেলেটাকে চোখের সামনে বসিয়ে রেখে ঘন্টা দুই তাকিয়ে থেকে মনের খোরাক যতক্ষণ না মেটাতে পারছে অরিনের শান্তি নেই। অরিন ড্রাইভারকে বলল, সন্ধ্যার পর আমাকে নিতে আসবে। ড্রাইভারও বলল, আচ্ছা ম্যাডাম। ড্রাইভার চলে গেল। অরিন জোরে একটা নিঃশ্বাস ফেলে বাড়ির গেটটা খুলে ভিতরে ঢুকলো। বুকের ভেতর কেমন ধকধক করছে। কি অদ্ভুত, এমন করছে কেন? অরিন ভেবেছিল বাড়ির ভিতর ঢুকেই আগে অতিথি নিবাসে যাবে, গেল তাই, কিন্তু সেখানে তালা ঝুলতে দেখে বেশ অবাক হলো। পর মুহূর্তেই খুব একটা না ভেবে মায়াকুঞ্জে ঢুকেই চেঁচিয়ে ডাকলো, ফুপুজান, ফাবিহা, রাহেলা, কই তোমরা ভাবি? আচমকাই অরিনের কণ্ঠেও কানে আসতেই চমকে উঠল সবাই। রান্নাঘরে ফাবিহা বাদে তিনজন ছিল। রাহেলা চেঁচিয়ে বলল, চাচি হুনছেন, আরিনাপা আইসে মন কয়। রিনা বেগম বিস্মিত হয়ে বললেন, তাই তো মনে হচ্ছে, গিয়ে দেখো তো। রাহেলা তৎক্ষণাৎ ছুটে গেল। যেতে গিয়ে রান্নাঘরের দরজার সাথে একটা টাক খেলো রাহেলা। চেঁচিয়ে বলল, ও মা গো। পর মুহূর্তে কপাল ডলতে ডলতে চলে গেল সামনে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে এখনো চেঁচাচ্ছে অরিন। কি আশ্চর্য, কেউ কি শুনতে পাচ্ছে না সে এসেছে? অরিন আবার ডাকলো, রাহেলা। রাহেলা দৌড়ে এলো, চেঁচিয়ে বলল, আপা আপনি আইছেন? এতক্ষণ পর রাহেলার কণ্ঠ শুনে সেদিকে তাকালো অরিন। মিষ্টি হেসে বলল, এসেছি। ঘরের বাকি সবাই কোথায়? চাচি আর ভাবিজানে রান্নাঘরে, ফাবিয়া আপা তার ঘরে, চাচাই আর ভাইজানে ঘরে নাই। ও আচ্ছা, আমি ফাবিয়ার ঘর থেকে ঘুরে আসছি। ফুপুজানকে বলবে আমি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো। আচ্ছা আপা। রাহেলা চলে গেল। অরিনও দ্রুত পায়ে চলে গেল ফাবিহার ঘরে। হালকা ফাঁকা ফাঁকা উন্মুক্ত দরজার আড়ালে দাঁড়ালো অরিন। ভিতর থেকে কেমন যেন চাপা আর্তনাদের শব্দ আসছে। অরিন খানিকটা থমকে গেল, পা থেমে গেল আপনা আপনি। নিঃশব্দহীন সে আস্তে করে ফাবিহার কক্ষের কপাট সারালো। নীরব দৃষ্টিতে চেয়ে দেখলো বালিশে মুখ গুজে ফাবিহা কাঁদছে। অরিন আশ্চর্য হলো, মনে মনে প্রশ্ন করল, ফাবিহা কাঁদছে কেন? অরিন আর ভিতরে ঢুকলো না। কি ভেবে যেন সরে এলো ওখান থেকে। এক পা দুপা করে অরিন অন্যমনস্ক হয়ে হেঁটে হেঁটে ড্রয়িং রুম পর্যন্ত এলো। সে মুহূর্তে রান্নাঘর থেকে বের হলো রাহেলা। জিজ্ঞেস করলো, কি হলো আপা, ফাবিয়া আপার ঘরে যায়েন নাই? অরিন তার ধ্যান থেকে বের হলো, শান্ত স্বরে বলল, রাহেলা শোনো। রাহেলা এগিয়ে এলো, কিছু বোধহয় আন্দাজ করতে পারলো। তার মন খারাপ হয়ে গেল। বাড়ির পিছনটা তখন নির্জীব, নিরিবিলি আর থমথমে পরিবেশ। রাহেলা আর অরিন দাঁড়িয়ে আছে বাড়ির পিছনেই। অরিন বলল, ফাবিহার কি হয়েছে? জানি না আপা। তৎক্ষণাৎ উত্তর রাহেলার। অরিন বিরক্তি নিয়ে বলল, মিথ্যা বলবে না, তুমি সবই জানো। আমি সত্যি জানি না আপা।
তয় তয় আপাই আরহান ভাইজানরে ভালোবাসে মনে হয়। রাহেলার কথা শুনে অরিন বিস্মিত হলো, চমকে গেল, বিস্ময় নিয়ে বলল, মানে? এরপর রাহেলা সব বলল। আরহানের গ্রামে যাওয়ার সময়টুকুতে ফাবিহার আচরণ চুপচাপ থাকা, সারাক্ষণ ঝিমানো, আবার আরহানের বাড়ি ঢোকার মুহূর্তে ফাবিহার হেসে ওঠা মুখখানা, সবটা বলল রাহেলা। সব শুনে অরিন বলল, এত কাদার কি আছে? ভাইজানেরা চাইলা গেছে আপা। হোয়াট? এত উচ্চ আওয়াজে কথাটা বলল অরিন যে রাহেলা থমকে গিয়ে 2 কদম পিছনে চলে গেল। অরিন তটস্থ ভঙ্গিতে বলল, চলে গেছে মানে কোথায় গেছে? ওনারা বাসা সাইরা দিছে আপা। অরিনের মাথা খারাপ হলো এবার। শান্ত তাকে এ ব্যাপারে কিছু বলল না, না বলেই চলে গেল। অরিন এবার বুঝলো অতিথি নিবাসে তালা ঝুলছে কেন। রাহেলার ডাক পড়ল। রিনা বেগম তাকে উঁচু আওয়াজে ডাকছেন। রাহেলাও আইতাসি বলে দৌড়ে গেল। অরিন চিন্তিত হলো, এবার কি করবে। আচমকা আমি গেছে না বলে আমরা এখানে এসে উঠলাম কেন আরহান? আরহানের জন্য বরাদ্দকৃত কামরায় দাঁড়িয়ে কথাটা বলল তৌহিদ। আরহান উত্তর দিল না। ব্যাগটা বিছানায় রেখে আশপাশটা দেখল। বিশাল একখানা বাড়ি তৌহিদদের। পুরো বাড়িটাই কাচের দেয়াল দিয়ে বর্ণিত, এত সুন্দর, কিছুটা আমেরিকান বাড়িগুলোর মতো। আরহান রুমের দক্ষিণার পর্দাটা সরাতেই এক ফকফকা আলো তাদের ছুঁয়ে দিল। আরহান অবাক হয়ে বলল, তোদের এত সুন্দর বাড়ি থাকতে তুই কিনা টিনের ঘরে ভাড়া থাকতি তৌহিদ? তৌহিদ কিছু বলল না, তবে বিরক্ত বোধ করলো। 2 পা এগিয়ে গিয়ে বলল, আমি যেটা জানতে চাচ্ছি সেটার উত্তর দে আগে। কি জানতে চাস তুই? বেপরোয়া ভাবের প্রশ্ন আরহানের। তৌহিদ মুখোমুখি দাঁড়ালো আরহানের, কাজ ছুঁয়ে প্রশ্ন করল, আমরা এখানে কেন এলাম? এবার আরহান স্থির হলো। দৃষ্টিভঙ্গির উদাসীনতা হাঁটিয়ে সরলতা ঘেরায় উত্তর দিল, এক বিকেলে আঙ্কেল আমায় কল করেছিল, তিনি চাচ্ছেন তুই তার কাছে থাক। দেখ তৌহিদ, কম দিন তো হলো না আমরা ব্যাচেলর জীবন বিলং করছি, এবার তো থেমে যাওয়া উচিত। আঙ্কেল চাচ্ছেন তুই বিয়ে কর, তার বিজনেসে হাত দে। আঙ্কেলের বয়স হয়েছে, এটাও তো তোকে দেখতে হবে। আরহান একটু থেমে বলল, তোকেও তো নাকি কতবার কল করেছে, কিন্তু তুই সেইভাবে গুরুত্ব দিসনি। আমি জানি আমরা 3 জন অনেকগুলো বছর ধরে একসাথে আছি, এবার আমাদের আলাদা হতে হবে তৌহিদ। আমাদের সবার আলাদা আলাদা একটা জীবন হবে। আর তুই? আচমকাই প্রশ্ন তৌহিদের। আরহান কোনো রকম উত্তর দিল, আমিও গুছিয়ে নিব নিজেকে। আমি উঠতে বেশি পছন্দ করি, জানিস তো তোরা। আমি বিয়ে করলেও বউ নিয়ে উঠব, কখনো এখানে কখনো ওখানে। তৌহিদ কিছু বলল না। 20 ক্ষণ চুপ থেকে জানালো, ফাবিকে বলে যেতে পারবি তো আরহান? আরহান থমকে যায়, আটকে পড়ে। ঘটে যাওয়া কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। সে শুধায়, জানি না। আরহানের রুমে সোজাসুজি রুমটাতে থাকার ব্যবস্থা করা হয়েছে শান্তর। বিশাল রুম, বিশাল টেবিল, একগুচ্ছ বইও আছে সেখানে। শান্ত বেশ অবাক হয়েছে রুমটা দেখে। শান্ত পুরো রুমের পর্দা সরিয়ে ব্যালকনির দিকে পা বাড়ালো। সবুজে ভরপুর একটা ব্যালকনি, অর্ধেক রেলিং দেয়া, তাও কাচের। শান্ত তার চোখের চশমা সরিয়ে ফেলল। চোখ বন্ধ করে অনুভব করে আশেপাশের পরিবেশটা। এত সুন্দর বাড়ি। সে অবাক হচ্ছে এই ভেবে, এত সুন্দর বাড়ি রেখে তৌহিদ তাদের সাথে এতকাল কী সব ঘরেই থেকেছে। তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হচ্ছে তৌহিদ কখনো বুঝতেই দেয়নি তারও ওই ছোট্ট কুঠিরে থাকতে অসুবিধা হচ্ছে। এসি নেই, জানালা নেই, বদ্ধ একটা ঘর। যদিও তারা সবসময় 2 রুমে থাকতো, শান্ত আর আরহান এক রুমে, আর তৌহিদ একা অন্য রুমে। অতিথি নিবাসটাও যথেষ্ট সুন্দর ছিল। শান্ত মৃদু হেসে চশমাটা চোখে দিল, ফোনটা তুলে পরিবেশটার কয়েকটা ছবি তুলল। এমন সময় তার ফোনে মেসেজ আসলো, অরিনের মেসেজ, যেখানে লেখা, আমাকে না জানিয়ে পালিয়ে গেছেন লেখক সাহেব। সঙ্গে সঙ্গে চমকে উঠল শান্ত। তৎক্ষণাৎ একটা রিপ্লাই করলো, লিখল, লেখক সাহেব। এর কিছু মুহূর্ত পরই কিসের যেন ছবি পাঠালো অরিন। শান্ত দেখলো, বিস্মিত হলো এবং ছুটে গেল নিজের ব্যাগের কাছে। হন্তদন্ত হয়ে নিজের ব্যাগের মধ্যে একটা কাগজ খুঁজছে শান্ত। কাগজটা মূলত তার পরবর্তী বইয়ের পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠা ছিল। শান্ত এতটা বেখেয়ালি হয়ে ওটাকে কিভাবে অতিথি নিবাসে রেখে আসলো বুঝতে পারছে না। মাথায় হাত দিল শান্ত। এই প্রথম কেউ তাকে চিহ্নিত করতে পারছে, তাও কিনা অরিন। শান্ত মেসেজ লিখল, ওটা আমার চাই। মেসেজ দেওয়ার কিছু সময়ের মাঝে মেসেজের রিপ্লাই আসলো, আর আমার আপনাকে চাই। মেসেজ দেখে চোখে মুখে বিস্ময় ফুটে উঠল শান্তর। এসব কি বলছে অরিন? শান্ত আর কিছু লিখলো না। তার মধ্যে অরিন আবার লিখল,
বিকেল ঠিক 4টার সময় লাইব্রেরিতে দেখা করবেন। আমার আপনার সাথে জরুরি কথা আছে। শান্ত হ্যাঁ না কিছুই লিখল না, থ মেরে কতক্ষণ বসে রইল। অতিথি নিবাসের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে অরিন, ঠোঁট ছোঁয়ানো তার মিষ্টি হাসি। কতক্ষণ আগে রাহেলার সাহায্য নিয়ে এই রুমের তালা খুলে ভিতরে ঢুকেছিল অরিন। কেন ঢুকেছিল নিজেও জানে না, তবে এখন মনে হচ্ছে হাসান মাহবুবকে জানার জন্যই বোধহয় তার এখানে আগমন। বাড়ির ভিতর ঢুকে বড় রুমে চোখ বুলানোর পরই অরিন লক্ষ্য করল টেবিলের উপর থাকা এই কাগজটা। কাগজের উপর একটা নাম আর নামের নিচে লেখা হাসান মাহবুব। তারপর পর্ব 1 লিখে কাহিনী শুরু। কাগজটা দেখে কয়েক মুহূর্ত থ মেরে থাকে অরিন। শান্তর হাতের লেখা অরিন জানত, কারণ অরিন লাইব্রেরি বসে দেখেছে শান্ত বই পড়ার সময় যদি কারণ অরিন লাইব্রেরিতে বসে দেখেছে শান্ত বই পড়ার সময় যদি কোনো লেখকের লেখা বা লাইন তার পছন্দ হয় তবে সেটা ডায়েরিতে লিখে রাখে। সে লেখা থেকেই মূলত চেনা অরিনের এত খুশি লাগছে, আবার দুঃখ লাগছে হাসান মাহবুব তার এতটা কাছে থেকেও সে চিনতে পারল না। অরিনের এখন মনে হচ্ছে শান্ত তার দুর্বলতা মানুষের সামনে না আনার জন্য বোধহয় এতকাল লুকিয়েছিল, কিন্তু অরিন তো লুকিয়ে থাকতে দিবে না, তাকে কিছুতেই দিবে না। কেননা অরিন বিশ্বাস করে কারো শারীরিক দুর্বলতা কখনোই তার সফলতার বাধা হয়ে থাকতে পারে না। অরিন প্রথমে ভাবলো ফাবিহাকে দৌড়ে গিয়ে বলবে হাসান মাহবুব আসলে শান্ত, কিন্তু পরক্ষণেই ভাবলো না থাক, ফাবিহার জন্য কিছু একটা করতে হবে। তার আগে জানতে হবে আরহান ভাইয়ার মনে কি আছে। ফাবিহা কি তাকে কিছু বলেছে? ফাবিহা যা মেয়ে তাতে সাহস করে প্রপোজ করাটা এতটাও সহজ হবে বলে মনে হয় না, কিন্তু না বললেও তো এভাবে কাদার কথা নয়। আরহান কি ফাবিহার প্রপোজাল ফিরিয়ে দিয়েছে? 20 ক্ষণ ভাবলো অরিন। নিজের কক্ষের একটা চেয়ারে বসেছিলেন তৌহিদের বাবা জাহিদ রহমান, চোখে মুখে খানিকটা বিষণ্ণ ভাব। সারাকাল টাকার পিছনে ছুটে এই মুহূর্তে মনে হচ্ছে জীবনে তিনি ঠিকভাবে বাঁচতে পারেননি, শুধু ছুটেই গেছেন। এত বড় বিজনেস, এত টাকা, এত সম্পত্তি, অথচ মানুষ মাত্র তারা দুজন মানুষের বেঁচে থাকার জন্য এত অর্থ সম্পদের কি প্রয়োজন পড়ে? জাহিদ রহমান এখন বুঝেন টাকার পিছনে ছুটতে ছুটতে ছেলেকে সময় দেওয়া হয়নি, তার অবস্থা বুঝতে পারেননি, শৈশবটা স্মৃতিময় করে রাখতে পারেননি। তার মনেই পড়ে না ছেলের শৈশবটা কিভাবে কাটলো। তৌহিদের মা মারা যাওয়ার পর তৌহিদের সম্পূর্ণ দায়িত্ব নেয় আলেয়া, একজন কাজের মহিলা যিনি তৌহিদকে দাদির মতো ভালোবাসতেন। তিনি বছর 6 আগে মারা যান। এরপর তৌহিদ পুরোপুরি একা হয়ে পড়ে, বাবার সাথে মনোমালিন্য ঘটে, আর বিশাল বাড়ি ছেড়ে তৌহিদ পা রাখে হল প্রাঙ্গণে। ভাগ্যের জোরে মিলে দুটো কাছের মানুষ, প্রিয় বন্ধু। দরজায় খটখট আওয়াজ হলো। জাহিদ রহমান মৃদুস্বরে বললেন, কে? তৌহিদের কণ্ঠ শোনা যায়, মলিনময় কণ্ঠ। বাবা আমি। জাহিদ রহমান সঙ্গে সঙ্গে ঘুরে তাকালেন এবং সোজা হয়ে বসলেন। তৌহিদ এগিয়ে আসলো। খানিকটা জড়তা, বিশাল এক দূরত্ব অনুভব করছে তৌহিদ। দৃশ্যমান দূরত্ব যখন 1 হাত, তৌহিদ তখন সুধাই। কেমন আছেন বাবা? মৃদু হাসলেন জাহিদ রহমান, বললেন, ভালো। তৌহিদের খুব অদ্ভুত ঠেকছে, কত কিছু ভেবে এসেছিল বলবে, কিন্তু এখন বলতে পারছে না। জাহিদ রহমান বুঝি তৌহিদের অবস্থা টের পেলেন। তিনি বললেন, মাস্টার মাইন্ড ভার্সিটির এত ছেলে মেয়েদের সাথে কথা বলতে পারে, অথচ বাবার সাথে কথা বলতে পারে না কেন? তৌহিদ আচমকাই নিচে বসে পড়ল, পা ধরল বাবার। জাহিদ রহমান থমকে গেলেন, প্রশ্ন করলেন, কি হয়েছে তৌহিদ? আমাকে ক্ষমা করে দিবেন বাবা, আমি নিজের দিকটা দেখতে দেখতে আপনাকে দেখতেই ভুলে গেলাম। জাহিদ রহমান মাথায় হাত রাখলেন তৌহিদের, শান্ত স্বরে বললেন, তোমার কোনো দোষ নেই, তুমি ঠিক করছো। আমি ভুল ছিলাম। জীবনটা শুধু টাকা পয়সা কামানোই নয়, জীবনে অনেক কিছু দরকার আছে। তুমি ঠিক করেছো, যা করেছো তোমার পেশাটাকে আমি সম্মান করছি। তবে কি জানো তৌহিদ, আমার তো আর কোনো ছেলে নেই যাকে আমি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য বুঝিয়ে দেব। তুমি আমার একমাত্র ছেলে। আমার এখন বয়স হয়েছে, এত বড় বিজনেস আমি সামলাতে হিমশিম খাই। তাই আমি চেয়েছিলাম আমার পরে তুমি এই বিজনেসের দায়িত্ব নাও, কিন্তু তুমি যখন নিতে চাও না সেক্ষেত্রে জোর করে ঠিক না। আমি দেখি কি করা যায়। আমি ভাবছি, তবে বর্তমানে আমার একটা চাওয়া হলো তুমি আমার সাথে থাকো। একাত্তর নিয়ে আমি মরতে চাই না তৌহিদ। বহুকাল তো একা থাকলাম, এবার আমি তোমায় নিয়ে বাঁচতে চাই। বিজনেস তোমায় ধরতে হবে না, আমি ভাবছি কিছু একটা। তৌহিদ অনেকক্ষণ চুপ থেকে বাবার কথা মন দিয়ে শুনল, বলল, কিছু ভাবতে হবে না বাবা, আমি দেখবো বিজনেস। জাহিদ রহমান কিছুটা অবাক হয়ে চাইলেন তৌহিদের মুখ পানে।
তহিদ আরো বলল, শিক্ষকতা আমার পেশা নয়, আমার শখ ছিল বাবা। শখ আমি অনেকটা পূরণ করে ফেলেছি। এবার তোমার ছেলের দায়িত্ব পালন করব, আপনি টেনশন নেবেন না। খুশি হলেন জাহিদ রহমান। বললেন, আর একটা কথা ছিল তহিদ। তহিদ বোধহয় বুঝল, বলল, আপনি যা ভালো মনে করেন আমি তাতেই আছি। তোমার কোনো পছন্দ আছে? থাকলে বলতে পারো। কথাটা শুনতেই মোহনার মুখখানা ভেসে উঠল তহিদের সামনে। মন শক্ত করল তহিদ, বলল, তেমন কেউ নেই। এই শহর বড্ড কাঁদে, কারণে অকারণে ভিন্নভাবে। আচ্ছা, এই শহর কি মানুষের দুঃখ বোঝে? বুঝতে পারে মানুষের ব্যথা, কষ্ট, অসহ্যতা? মাইক্রোফোনে বরাবরের মতো আরহানের কণ্ঠ শোনা গেল, খানিকটা বিষণ্ণ ভরা কণ্ঠ, সেই সুধায়। আপনারা চাইলে আমায় মেসেজ করতে পারেন, কল করতে পারেন 82904 এই নম্বরে। এছাড়া কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক লাইভে। এরপরই একটা গান চালু হলো। আরহান কান থেকে হেডফোন ছড়ালো, জোরে একটা নিঃশ্বাস ফেলল। খুব বেশি কষ্ট হচ্ছে তার। সকালের ফাবিহার বিষণ্ণ ভরা চোখ দুটোর কথা বারংবার মনে পড়ছে। মেয়েটাকে খুব কষ্ট দিয়ে ফেলেছে আরহান। কষ্ট তো সে বিতিকেও দিয়েছে, মেয়েটাও তার জন্য পাগল ছিল। আবারও দীর্ঘশ্বাস বের হলো আরহানের। গান থেমে গেল, কল চলে আসলো ইতিমধ্যে। আরহান কানে হেডফোন লাগিয়ে মাইক্রোফোনে ঠোঁট ছোঁয়ালো, শান্ত স্বরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? অপর প্রান্ত থেকে কণ্ঠ শোনা গেল, মেয়ের কণ্ঠ। সে বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনার কি আজ মন খারাপ আরজে সাহেব? আরহান খানিকটা চমকে উঠল, বলল, না, সেরকম কোনো ব্যাপার নেই। আপনার গলাটা বড্ড বিষণ্ণ বিষণ্ণ ঠেকছে আজকে। রোজগারের চাঞ্চল্যতা আজ খানিকটা দূরে। অন্যদের মন ভালো করা মানুষটার যদি মন খারাপ থাকে তবে কেমন লাগে বলুন তো? খুবই বাজে লাগে। আমার মন খারাপ নেই, তবে ভীষণ ক্লান্ত আমি। মানুষের সঙ্গে কথা বলতে বলতে? না, কিছু বিষয় থেকে পালাতে পালাতে। যখন পালাতে চাচ্ছেন না তখন পালাচ্ছেন কেন? আমি বড্ড উড়লো স্বভাবের মানুষ, আর আমার মতো মানুষদের পালাতেই হয়। অদ্ভুত কথা। খানিকটা হাসলো আরহান, বলল, কোনো গান শুনবেন? জি। কি গান? ছাড়ুন একটা আপনার পছন্দের। কল কেটে গেল। এর কিছু সময় পরে গান বেজে উঠল, সরি দীপান্বিতা। জানালার ফাঁক দিয়ে দুপুরের করা রোদ্দুর তখন গায়ে এসে লাগে। বিছানায় বসে কানে ইয়ারফোন গুজা ফাবিহা নিঃশব্দে কাঁদে। মনে হয় তার জন্যই বোধহয় করুণা করে গানটা ছাড়ে আরহান, সরি দীপান্বিতা। লাইব্রেরিতে প্রায় আধ ঘন্টা আগে থেকে বসে আছে শান্ত, চোখে মুখে বিস্ময়। অরিন কেন আসছে না ভেবে দুশ্চিন্তাগ্রস্ত সে। এত বড় একটা ভুল কি করে হয়ে গেল শান্তের, বুঝতে পারছে না। এবার অরিনকে কি করে বোঝাবে বিষয়টা? মেয়েটা যদি সবাইকে সবটা বলে দেয়। শান্ত তার চোখের চশমা খুলল। এত বেশি হতাশার দুশ্চিন্তা লাগছে, বোঝানো যাচ্ছে না। চেয়ার ছেড়ে উঠে বসলো শান্ত। হাত ঘড়ি দেখলো 4টা 2 বাজছে। মেয়েটা এখনো কেন আসে না? অবশেষে অপেক্ষার অবসান ঘটল। অরিন এলো, পরনে তার কালো রঙের শাড়ি, চুলগুলো খোপা করে সাদা রঙের ফুল দেয়া, মুখ ভর্তি মেকআপের সাজ। শান্ত হতভম্ব দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল তার পানে। মস্তিষ্কে প্রশ্নরা হানা দিল। মেয়েটা এভাবে এলো কেন? শান্ত সোজা হয়ে দাঁড়িয়ে রইল। লাইব্রেরিতে তখন মানুষ সংখ্যার সবে 7, অরিনকে নিয়ে 8। সবার দৃষ্টি তখন অরিনের দিকে। অরিন কোনো দিকে তাকালো না, সোজা শান্তর সামনে এসে তার হাত ধরে বসলো, চোখের ইশারায় বোঝালো, আমার সঙ্গে চলুন। শান্ত কোনোরূপ বাধা দিল না, দাঁড়ালোও না, শুধু বিস্মিত দৃষ্টি নিয়ে এগিয়ে গেল অরিনের পিছু পিছু। শহরের যানজট থেকে বেশ খানিকটা দূরে নিরিবিলি পরিবেশ। বিশাল একটা গাছ, গাছের নিচটা গোল আকারের সিমেন্ট নিয়ে বাঁধানো। দূর সীমানায় ফসলের জমি দেখা যায়। শান্ত বেশ বিস্ময় নিয়ে আশপাশটা দেখল। ঢাকা শহরের ভিতরে এত সুন্দর গ্রামীণ পরিবেশ আছে সে তো জানতই না। অরিনের গাড়ি তাদের থেকে অনেকটা দূরে, এখান থেকে দেখা যায় না। লাইব্রেরি থেকে বেরিয়ে শান্তকে গাড়িতে চড়িয়ে এখানে নিয়ে আসা অরিন। গাড়িতে বসেও পুরোটা সময় শান্তর হাত ধরেছিল সে। শান্ত কিছুই বলেনি, হয়তো বলতে চেয়েছিল কিন্তু পারেনি। অরিন হাত ছাড়লো শান্তর, ব্যাগের ভেতর জমিয়ে রাখা পাণ্ডুর কাগজটা এগিয়ে দিল। শান্ত দেখে নিল, মোবাইলে মেসেজ দিয়ে জানালো, ধন্যবাদ। অরিন দেখল, মোবাইল সরিয়ে আবারও হাত ধরলো শান্তর, বলল, এখানে বসি, আমার আপনার সাথে কিছু কথা আছে। শান্ত এ কথা বুঝতে পারল, কারণ সে মানুষের ঠোঁট নাড়ানো শিখছে। এবার হাতের ভাষায় কোনো কিছু না বললেও সে অনেক কিছু বুঝতে পারে। শান্ত বসলো, অরিন হাতের ইশারায় তাকে বোঝালো, আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই।
শান্ত থমথমে চেহারা, বিস্ময় ভরা মুখ। সে মেসেজে লেখে, আপনার মাথা ঠিক আছে? অরিন মেসেজ লেখে, আমি আপনার হাতের ভাষাও বুঝতে পারবো। আমি শিখেছি এটা শুধুমাত্র আপনার জন্য। শান্ত এবার তাকালো অরিনের চোখের দিকে, হাত দিয়েই বোঝালো, এটা হয় না ওরেন, আপনার মাথা ঠিক নেই। দেখুন আমার মাথা ঠিক আছে। এ বলে ব্যাগ থেকে একটা চিঠি বের করে ধরিয়ে দিল শান্তর হাতে। শান্ত দেখলো সেখানে লেখা, আমি আপনাকে ভালোবাসি শান্ত। আমি জীবনে কখনো কারো প্রেমে পড়িনি, ভালোবাসিনি। আপনি প্রথম ব্যক্তি যাকে আমি চাইছি। তবে আপনি যদি ভেবে থাকেন আপনি হাসান মাহবুব শোনার পর বা জানার পর থেকে আমি আপনাকে চাইছি, তাহলে আপনি আমায় ভুল ভাবছেন। আমি বিগত অনেক দিন যাবৎ থেকেই আপনায় চাই। আমার পরিবারকে আপনার কথা বলা হয়ে গেছে, তারা রাজি। এখন শুধু আপনি রাজি হলেই হয়। অবশ্যই আপনি না রাজি হলেও কিছু যায় আসে না, কারণ আমি বিয়ে তো আপনাকেই করব। আমার বাবা আমার মাকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে এসেছে, বিয়ে করেছে। আমি তার মেয়ে, বুঝতেই পারছেন সাহসিকতা আমার রক্তে মিশে আছে। তাই ভালো রাজি হয়ে যান বিয়েতে। আপনি রাজি হলে আমি আপনার বাড়িতে যাব, আপনার পরিবারকে মানাতে। আর রইল হাসান মাহবুবের কথা, হাসান মাহবুবকে আমি পছন্দ করি, তবে আমি ভালোবাসেছি শান্তকে। চিঠি পড়ে শান্তর রিয়াকশন কেমন হওয়া উচিত বুঝতে পারছে না। কি সাংঘাতিক মেয়ে, বিয়েতে রাজি না হলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। শান্ত কি করবে বুঝতে পারছে না। সে তাকালো, অরিন লাজুক বদনে মাথা নুইয়ে বসে। শান্ত কাশির শব্দ করলো। অরিন তাকালো, শান্ত বোঝালো, আমি কথা বলতে পারি না। সমস্যা নেই, আমি বলতে পারি তো। আমায় নিয়ে আপনি সব সময় বিপদে পড়বেন। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, আবার বিপদ সরিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। আপনি চিন্তা করবেন না, আপনি সাথে থাকলে আমি সামলে নিতে পারবো। আপনার দুর্বলতা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি সব জেনেই আপনাকে ভালোবেসেছি। আমি যে হাসান মাহমুব এটা কাউকে বলা যাবে না। কেন? আমি চাই না, আর এটা আপনাকে মানতে হবে। কোনো ত্রুটি করবেন না। অরিন ভেবেছিল উল্টোটা, কিন্তু এখন যখন শান্ত বারণ করছে তাহলে মেনে নিল। তবে বলল, তবে বন্ধু বান্ধবকে জানানো যাবে না আমি কি করি। পরিবারকে অবশ্যই জানাতে হবে। তবে বন্ধু বান্ধবকে জানানো যাবে না আমি কি করি। ঠিক আছে। আর কিছু বলল না শান্ত। বুকের ভেতর আচমকায়ে কেমন কেমন করে উঠল, ধক ধক করছে। অনুভূতিটা কি টকবগিয়ে বের হচ্ছে। শান্ত এবার নিচ থেকে হাত ধরল অরিনের। অরিন মাথা রাখলো শান্তর কাঁধে। শান্ত অবাক, প্রকৃতি সন্ধ্যা নামার পথে। শান্ত ভাবে, সবটা এত দ্রুত হচ্ছে কেন? প্রেমজালে এত দ্রুত আটকে পড়া কি সত্যি সম্ভব? দিন 15 পরের কথা। সকাল থেকে মোহনাদের বাড়িতে বিয়ে বাড়ির মতো তোড়জোড় শুরু হয়েছে। আজকে পাত্রপক্ষ মোহনাকে দেখতে আসবে। অবশ্য দেখতে আসবে বললে ভুল হবে, কাজে ডেকে বিয়েও পড়ানো হবে। কি অদ্ভুত একটা ছেলে, যার সাথে কোনোরূপ যোগাযোগ হলো না, সাক্ষাৎ হলো না, অথচ কয়েক ঘন্টা পরই তার সাথে সারা জীবন থাকার প্রতিজ্ঞা করবে মোহনা। মোহনার অনুভূতি এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তৌহিদের সাথে সাক্ষাৎ নেই আজ প্রায় 13 দিন। 13 দিন আগে শেষ সাক্ষাৎ হয়েছিল খুবই সামান্য সময়ের জন্য। তৌহিদ শিক্ষকতা ছেড়ে দিয়েছে। ব্যাপারটা এতটাই দ্রুত ঘটলো যে কেউ কিছু বুঝতেই পারল না কি হলো, কেন হলো। লাস্ট ক্লাস শেষ করে তৌহিদ স্যার বললেন, আজই আমার তোমাদের সাথে শেষ ক্লাস। আমি শিক্ষকতা ছেড়ে দিচ্ছি। তোমরা নিজেদের প্রতি যত্নশীল হবে, আর পড়াশোনা করে বাবা মায়ের নাম উজ্জ্বল করবে। আর হ্যাঁ, সবাই ভালো থেকো। পথে ঘাটে দেখা হলে অবশ্যই কথা হবে। আল্লাহ হাফেজ। এই বলে তৌহিদ স্যার বেরিয়ে গেলেন। যাওয়ার আগে অবশ্য মোহনার দিকে তাকিয়েছিলেন তিনি, হয়তো করুণাময়, নয়তো অন্য কিছু ভেবে। ক্লাসে সবাই থমকে গিয়েছিল এমন কথায়। কেউ পাল্টা কিছু বলার আগেই তৌহিদ চলে গেল, আর এলো না। মন খারাপ হলো ক্লাসের সবার। মোহনার অনুভূতি ঠিক কেমন ছিল সে জানে না। যেমনটা এখন ধরতে পারছে না, সে বুঝতে পারছে না তার সাথে ঘটছে তাতে তার খারাপ লাগছে নাকি ভালো লাগছে। তবে মোহনা ভেবে ফেলেছে যার সাথে তার বিয়ে হবে তাকে অবশ্যই তৌহিদ স্যারের কথা বলবে তার জীবনের একতরফার প্রেমের কথা, সামান্যতম গল্পের কথা। কেমন আছো মোহনা? আচমকাই অরিনের কণ্ঠখানা শুনে ঘুরে তাকালো মোহনা। উর্মি আপার পাশে অরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে সে উঠে দাঁড়ালো, বলল, কেমন আছো তুমি? অরিনের ঠোঁট ছোঁয়ানো লাজুক হাসি। সে বলল, ভালো, তুমি? আমিও ভালো।
ফাবিয়া আসেনি? ওর শরীর খানিকটা খারাপ, তাই আসেনি। তবে ওর বদলে আমি এসেছি। তোমার বিয়ে বলে কথা, আসতেই তো হয় বলো। উত্তরে মৃদু হাসলো অরিন। হঠাৎ বাহিরে শোরগোল শোনা গেল, কয়েকজন পুরুষ মানুষের কণ্ঠ। মোহনার বুকখানা ধক করে উঠল, চিনচিনে ব্যথা উঠল কেমন যেন। অরিন বলল, দুলাভাই বোধহয় চলে এসেছে। অরিন সরে গেল। উর্মি বলল, আয় তোকে সাজিয়ে দিই। মোহনা বিনা বাক্যে দাঁড়িয়ে রইল। বিছানায় সাজিয়ে গুছিয়ে রাখা লাল টুকটুকে একখানা শাড়ি, সঙ্গে কিছু গহনাগাটি। মোহনা বলল, আহির ভাইয়া আসবে না আপা? উর্মি হালকা হেসে জানালো, আসবে, ও রাস্তায় আসছে। বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই চরম অবাক হলো তহিদ আর শান্ত। কারণ এখানে তারা এর আগেও এসেছিল, ওই যে আহিরের বিয়ের সময়। তহিদ বুঝলো না বাবা তাকে এখানে নিয়ে এলো কেন। তার বউ কি তবে এখান থেকে? মোহনার কথা চট করে মাথায় এলো তহিদের। কোনোভাবে সে আবার মোহনাকেই দেখতে এলো নাকি? চোখ মুখ আপনা আপনি বিস্মিত হয়ে গেল। আরহান আশপাশ দেখতে দেখতে ভিতরে ঢুকছিল। আচমকাই তার নজর গেল সোফার এই কর্নারে বসে থাকা ফাবিহার বাবার দিকে। আরহান অবাক স্বরে বলল, আঙ্কেল আপনি এখানে? মাসুদ উদ্দিন ঘুরে তাকালেন। তিনি নিচের দিকে তাকানো ছিলেন। আচমকাই আরহানের কণ্ঠ শুনে অবাক দৃষ্টি নিয়ে তাকালেন। উঠে দাঁড়ালেন তৎক্ষণাৎ, বললেন, আরহান তুমি এখানে? সবাই যেন বিস্মিত হলো। মোহনার বাবাও অবাক হলেন এদের দেখে। জাহিদ রহমান বললেন, আপনারা ওদের চেনেন নাকি? মোহনার বাবা বললেন, তোর ছেলে কোনটা রে? তহিদকে দেখালেন জাহিদ রহমান। খানিকটা হাসলেন মোহনার বাবা, বললেন, আরে ওদের তো আমি চিনি। কিন্তু কিভাবে? পুরো বিষয়টা খোলামেলা করে বলল আরহান। উপস্থিত সবাই বেশ অবাক। কি সাংঘাতিক একটা ব্যাপার। তহিদের এবার অস্বস্তি লাগলো। সে কি সত্যি সত্যি মোহনাকে বিয়ে করতে এলো নাকি? এবার কি হবে? একটা বিরাট ভুল করে ফেলেছে তহিদ। একবার মেয়েটার চেহারা দেখা উচিত ছিল। তহিদের হাব ভাবটা খেয়াল করলো আরহান। নিচু স্বরে বলল, কি হয়েছে তোর? অসহায় দৃষ্টি নিয়ে তাকালো তহিদ, বলল, আমি বোধহয় মোহনাকে বিয়ে করতে এসেছি আরহান। আরহান অবাক হয়ে বলল, কোন মোহনা? যে মেয়েটা তোকে প্রপোজ করেছিল? মাথা নাড়ালো তহিদ। আরহানের আচমকাই হাসি পেল, কিন্তু সে হাসলো না, বলল, ভালোই তো, মেয়েটা তো খারাপ না। আমি ওর টিচার আরহান। ছিলি, এখন আর নেই। তবু দেখ তহিদ, তুই নিজেও যে মোহনা মেয়েটাকে পছন্দ করিস সেটা কিন্তু আমি জানি। প্রতি উত্তরে তহিদ কিছু বলল না। এটা তো সত্যি, তহিদ নিজেও মোহনাকে পছন্দ করত। শুধুমাত্র শিক্ষক ছাত্রী সম্পর্কের জন্য মেনে নেয়নি। তবে ভালোবেসেছিল কিনা জানে না। কিন্তু নিয়তি যখন তাদের এক করতে চাচ্ছে, তাহলে অবশ্যই তহিদ মোহনাকে ভালোবাসবে, অবশ্যই বাসবে। মনে মনে হঠাৎ ভীষণ খুশি লাগছে তহিদের। কদিন যাবৎ কেমন দ্বিধাদ্বন্দ্বে ছিল জীবনটা। আজ আচমকাই কেমন যেন সব জটিলতা দূর হয়ে গেল। সবাই গোল হয়ে বসলো সোফায়। শুধু দাঁড়িয়ে রইল আরহান। হতভম্ব দৃষ্টি নিয়ে অরিনের দিকে তাকিয়ে আছে সবার দিকে। এই মুহূর্তে মনে হচ্ছে ফাবিহা আসতে না চেয়ে সাংঘাতিক ভুল করেছে। মেয়েটা খামোখাই আসেনি। রিনা বেগম বেরিয়ে আসলেন হঠাৎ। ঠোঁটে উজ্জ্বলতার হাসি নিয়ে বললেন, আরে আরহান। আরহান তাকালো, দেখলো, বলল, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সাথে এভাবে দেখা হবে ভাবিনি। উত্তরে মিষ্টি হাসলেন রিনা বেগম। আরহান এবার আশপাশ দেখল। এনারা যখন এসেছে, ফাবিহাও নিশ্চয়ই এসেছে। কতগুলো দিন পেরিয়ে গেল, ফাবিহার সাথে সাক্ষাৎ নেই। তবে আরহান জানে মেয়েটা লুকিয়ে লুকিয়ে তার আরজে শো দেখে, শোনে, কল করে, কিন্তু কথা বলে না। আরহান বসোস না কেন? মাসুদ উদ্দিন বললেন। সঙ্গে সঙ্গে আরহান বসল। লাল শাড়ি চুড়ি পরিয়ে মোহনাকে আনা হলো। তার মাথা নিচু করা। তহিদ তাকে দেখল। সবটা কেমন অদ্ভুত ঠেকছে, স্বপ্ন স্বপ্ন লাগছে। এই বাচাল মেয়েটা তার বউ হবে? ভয়ঙ্কর কথা। জাহিদ রহমান বললেন, মোহনা মা, কেমন আছো তুমি? মোহনা হালকা একটু মাথা উচকিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? উত্তরে জাহিদ রহমান মোহনার মুখখানা দেখে বললেন, মাশাআল্লাহ। কিছু সময় ওভাবেই চলে গেল। আরহান বলল, আঙ্কেল আমার মনে হয় ওদের দুজনকে একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত। জাহিদ রহমান বললেন, ঠিক ঠিক, তহিদ যাও, বৌমার সঙ্গে আলাদাভাবে কথা বলে এসো। প্রথমে আরহানের কণ্ঠ আর দ্বিতীয়বার তহিদ নামটা শুনে বেশ অবাক হলো মোহনা। তাকাবে তাও পারছে না। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। বাড়ির ছাদের উপর পাশাপাশি দাঁড়িয়ে আছে তহিদ আর মোহনা। মোহনা চুপচাপ। তহিদই বলল আগে, আমাকে দেখার ইচ্ছে আপনার নেই? মোহনা তৎক্ষণাৎ চমকে উঠল, তাকালো, দেখলো তার সামনে তহিদ দাঁড়িয়ে। ভিমড়ি খেলো মোহনা। অবাক স্বরে বলল,
স্যার আপনি? মুহূর্তের মধ্যেই মেজাজ বিগড়ে গেল তহিদের। ঠিক এই শব্দটা শুনবে না বলে মোহনাকে না করে দিয়েছিল তহিদ, অথচ শেষে কিনা তহিদ চোখ মুখ শক্ত করে বলল, এই একদম স্যার ডাকবে না, আমি তোমার উঠবে হাজব্যান্ড, একদম স্যার ডাকবে না। কিন্তু স্যার। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল তহিদ। মোহনা চোখ বড় বড় করে তাকিয়ে তহিদ বলল, তুমি জানো আমি তোমার প্রপোজাল কেন অ্যাকসেপ্ট করিনি? শুধুমাত্র স্যারের জন্য। ভালো তো আমারও তোমায় লেগেছিল, কিন্তু স্যার শব্দটার জন্য আমি মানা করে দিলাম। তোমার হঠাৎ চুপ হয়ে যাওয়ার স্বভাবটা আমায় কতটা দুঃখ দিয়েছিল জানো তুমি? আচমকাই হাতে ব্যথা অনুভব করল তহিদ। আহ জাতীয় শব্দ উচ্চারণ করল সে, কারণ তার হাতে কামড় বসিয়ে দিয়েছে মোহনা। তহিদ হতভম্ব হয়ে বলল, এই তুমি মেয়ে নাকি অন্য কিছু? মোহনা রাগে ফুঁসছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলে সে বলল, শুধুমাত্র এই কারণে আপনি আমায় দুঃখ দিয়েছেন? আপনি জানেন আপনার জন্য আমি কত রাত নির্ঘুম কাটিয়েছি, বিষণ্ণ হয়ে স্যাড সং শুনেছি, হিরো আলমের গান শুনেছি, আর আজ আসছেন আপনি। এই বলে নানা কিছু বলতে শুরু করে দিল মোহনা। তহিদ কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আরে আল্লাহ, এই মেয়ে দেখি পুরাই চটে গেছে। এই মেয়ের সাথে সারা জীবন কিভাবে থাকবে তহিদ? তোমার সাথে আমার কিছু কথা আছে আরহান। বাড়ির বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল আরহান। হঠাৎই মাসুদ উদ্দিনের কণ্ঠটা শুনে সেদিকে ঘুরে তাকালো। কলটা কেটে মোবাইলটা পকেটে রেখে শান্ত স্বরে বলল, জি আঙ্কেল বলুন। আজকাল আঙ্কেলের থেকে নিজের ভিতরকার কথা লুকিয়ে ফেলতে ভালোই শিখেছো তাই না? আরহান অবাক হলো, বিস্মিত চোখে তাকিয়ে বলল, ঠিক বুঝলাম না। আমার মেয়েটাকে এত দুঃখ কেন দিলে আরহান? আরহান দুপা পিছিয়ে গেল। আতঙ্কিত হলো শরীর। আরহান মাথা নুইয়ে ফেলল, বলল, আঙ্কেল তুমিও তো আমার মেয়েটাকে পছন্দ করো, তাহলে ফিরিয়ে কেন দিলি? আরহান কি বলবে বুঝতে পারছে না। মাসুদ আঙ্কেল এইসব কথা কোথা থেকে জানলো? তার মাথা কাজ করা বন্ধ করে দিল হঠাৎ। মাসুদ উদ্দিন হাসলেন, চমৎকার এক হাসি। তিনি বললেন, তোমার বাবা মায়ের সাথে খুব শীঘ্রই আমি কথা বলবো আরহান, তোমার আর ভাবিহার বিয়ে নিয়ে। তোমার মতো একটা ছেলেকে আমি অবশ্যই জামাই হিসেবে চাইবো, এটা সত্য। অতিথি নিবাস তোমাদের ভাড়া দেওয়া আগে আমি বলেছিলাম আমার একটা মেয়ে আছে, কিন্তু এটা তো বলিনি তোমায় জামাই হিসেবে আমি মানব না। আর যেখানে আমার মেয়েটাও তোমায় চায় সেখানে তো আমি তোমাদের বাধা হতে পারি না। আমার ছেলের ক্ষেত্রেও বাধা দেয়নি। উর্মি যথেষ্ট ভালো মেয়ে, তাই মেনে নিয়েছি। আর তোমাকে আমি এত আগে থেকে চিনি, জানি তোমাকে মানব না। এটা তুমি ভাবলে কি করে? যুগ অনেক বদলে গেছে আরহান, যাও ভাবিয়ে তোমার জন্য অপেক্ষায় বসে আছে। এই বলে মাসুদ উদ্দিন ভিতরে ঢুকে গেলেন। আরহানের সবটা যেন মাথার উপর দিয়ে গেল। কি হলো কেন হলো বুঝতে তার সময় লাগলো। আরহান কি করবে ভেবে না পেয়ে কল করলো তহিদকে। তহিদ তখনও ছাদে দাঁড়িয়ে। মোহনা কথা বলছে আর সে শুনছে। তহিদ বলল, এক সেকেন্ড দাঁড়াও। মোহনা থেমে গেল। তহিদ ফোন কানে নিয়ে বলল, বলো। তহিদ, আমি যদি তোর বিয়েতে না থাকি তোর কি কোনো সমস্যা আছে? কেন, কোথায় যাচ্ছিস তুই? অতিথি নিবাস। মাসুদ আঙ্কেল সব বলে দিল নাকি তোকে? এর মানে তোরাই সবটা করেছিস? তাহলে আবার কারা? কালকে আমি আর শান্ত গেছিলাম অতিথি নিবাস, সবটা বলে এসছে। আঙ্কেল শুরুতে ধ মেরে থাকলেও পরে মেরে নিলেন। আরহান খুশি হলো, খুব খুশি হলো, বলল, আমি কি যাব তাহলে? যা। আর শোন, বিয়েটা আজ করছি না, কাজে আসলে তাকে পাঠিয়ে দিব। আমরা 3 বন্ধু একসাথে বিয়ে করব। আজ আপাতত আংটি পরিয়ে যাব, তুই যা তোর রুদ্রময়ের কাছে। কল কেটে গেল তহিদ। মোবাইলটা পকেটে রেখে হাত দিয়ে কান চেপে ধরলো। তারপর ইশারায় মোহনাকে বলল, শুরু করো। মোহনা আবার চেঁচাতে শুরু করলো। বিগত কয়েক মাস যাবৎ গুম হয়ে থাকা মেয়েটা আজ হঠাৎই চাঞ্চল্যতায় ভরে উঠল। তহিদ আপন মনে তার দিকে তাকিয়ে হাসলো, ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, ভালোবাসি। মোহনা শুনলো কিনা বোঝা গেল না, কারণ সে চেঁচিয়েই যাচ্ছে, শুধু চেঁচিয়েই যাচ্ছে। আরহান কিছু সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে হঠাৎ ছুট লাগালো। তার এত খুশি লাগছে, কখন পৌঁছাবে অতিথি নিবাস, কখন যাবে তার রৌদ্রময়ীর কাছে। আরহান বের হতেই মোহনাদের বাড়ির দরজার সম্মুখে দাঁড়ালো অরিন আর শান্ত। অরিন বলল, আরহান ভাই ছুটছো কেন?
শান্ত অরিনের গাল ধরে নিজের দিকে আনলো, ইশারায় বলল, বোধহয় ভালোবাসার জন্য। উত্তরে হাসলো অরিন। শান্তর চোখের দিকে তাকিয়ে বলল, আমিও ভালোবাসি লেখক সাহেব। শান্ত তাকালো। চশমার আড়ালে তার চোখ দুটো ঝলমল করে উঠল। মনে মনে বোধহয় সেও উচ্চারণ করলো, আমিও। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। টিভিতে গান ছেড়ে তার সাথে তাল মিলিয়ে গানটা গাইছে রাহেলা। আজ সে অনেক খুশি, কারণ তার ফাবিহা আপা আবার আগের মতো হয়ে গেছে। কালকে আরহান ভাইজানের সাথে ফাবিহা আপা সাক্ষাৎ করতে যাবে, তারপর সবটা ঠিক হয়ে যাবে। বাড়ির কলিং বেল বাজলো। রাহেলা বিরক্ত মুখে এগিয়ে গেল। দরজা খুলেই আরহানকে দেখে অবাক হয়ে বলল, ভাইজান আপনি? আরহানের উত্তেজিত কণ্ঠস্বর। ফাবিহা কোথায় রাহেলা? আপাই তো অতিথি নিবাসে। আর দাঁড়ালো না আরহান, তৎক্ষণাৎ ছুট লাগালো অতিথি নিবাসের দিকে। রাহেলা বোধহয় বুঝতে পারলো ব্যাপারটা, একা মনে বলল, দেখছেন আপা, চাচি সত্যি সত্যি আপনার বিয়া ঠিক করছে। তাই 3টা পোলার লাগে না, একটা পোলার লাগে। খটখট শব্দে হেসে উঠল রাহেলা। ঘরের ভিতরে যেতে যেতে শুধালো, চাচি আমার কি বিয়ে হবে না? আচমকাই অতিথি নিবাসের কপাটটা তীব্র শব্দে খুলে গেল। বাড়ির পিছনদের বারান্দায় বসে থাকা ফাবিহা ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। আরহান উত্তেজিত কণ্ঠ নিয়ে বলল, রৌদ্রময়ী। ফাবিহা থমথমে পায়ে এগিয়ে আসলো। এটা তো আরহানের কণ্ঠ। অতঃপর দীর্ঘ 15 দিন পর একে অপরের সাথে সাক্ষাৎ হলো আরহান আর ফাবিহার। ফাবিহা বলল, আরহান আপনি? আরহান কিছুই বলল না। সে তৎক্ষণাৎ ছুটে গিয়ে জড়িয়ে ধরল ফাবিহাকে। ফাবিহা হতবাক। আরহান বলল, আমি দুঃখিত রৌদ্রময়ী, আমি দুঃখিত। ফাবিহা কিছু বলে না। আরহান বলে, আমাকে ক্ষমা করবেন তো? কবেই করে দিয়েছি। যাকে ভালোবাসা যায় তাকে ক্ষমাও করা যায়। আরহান কপালে কপাল ঠেকালো ফাবিহার। ফাবিহা চোখ বন্ধ করে নিল। আরহান বলল, ভীষণ ভালোবাসি আপনাকে। আমিও। অতঃপর দীর্ঘ প্রতীক্ষার মাধ্যমে মিলন ঘটল আরহান আর ফাবিহার। সময়টা তখন বিকেলের ছুঁই ছুঁই। আকাশটা ভীষণ সুন্দর নীলময়। বাতাসের ধাক্কায় নিবাসের কপাট চাই আটকে। বাড়ির দেয়াল জুড়ে জ্বলজ্বল করে একটি নাম, অতিথি নিবাস। অতিথির ছোঁয়ায় এসে ভালোবাসা দিয়ে যাওয়ার নিবাস, অতিথি নিবাস। সমাপ্ত।